ফেব্রুয়ারিতে নির্বাচন কি হবে? আপনার কাছে কি মনে হচ্ছে? এটা আসলে আমরা যদি পীর না গিরি না করি তাহলে তো এটা বলা, কারণ ডক্টর ইউনূস এমন ভাবে বিষয়গুলো নিয়ে আসেন যে বিষয়গুলো আপনি দেখবেন বিকার লেস একজন মানুষ, মানে আপনার সাথে আমি দীর্ঘ সময় কথা বললে বা প্রতিদিন যারা আমাকে অনলাইনে ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন আমাকে প্রেডিক্ট করার একটা ইঙ্গিত সেখানে থাকে কিন্তু তিনি প্রেডিক্ট ওনাকে প্রেডিক্ট করা যায় না এই কারণ নির্দ্বিধায়, আমি কিন্তু বলছি নিরপেক্ষভাবে বলছি যে উনি নির্দ্বিধায় মিথ্যা কথা বলেন এবং সমস্ত বিষয়গুলো এমন ভাবে বলেন যে এর কিছুই আসে যায় না। উনি বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং এই 26 তারিখে নির্বাচন, 2026 নির্বাচন হবে, সেটা তো হবে, কিন্তু এখন আমাদের বাংলাদেশ থেকে যেতে হবে, ওই ইতালিতে যেতে হবে, সেই জায়গায় বাংলাদেশের মানুষ 2 বছরের শিশু সহ যারা রেপ হচ্ছে তাদের সম্বন্ধে উনি কোনো কিছু বলছেন না বা বিকার লেস। অতএব নির্বাচন সম্বন্ধে উনি কিন্তু মিনিমাম কথা বলেন। আর ওনার যে ভাব নিয়ে উনি কথা বলেন, যেমন সেদিনও বললেন যে আমার সহ আলোচক যে কথাটা বললেন যে নির্বাচনটা এমন ভাবে করতে হবে যাতে পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে না পারে, কিন্তু সেইটা নিয়ে কিন্তু দীর্ঘ কোনো উপায় বা বাতলাচ্ছেন না উনি। আরে আমি ফিরে যাই ওই কথাটায়, যে একটা ইন্টারভিউ এর কথা বলা হচ্ছিল, যে উনি যে ইন্টারভিউ তাকে যখন জিজ্ঞেস করা হয় ডক্টর ইউনূসকে নির্বাচনের কথা, এবং সেই সাথে বলা হয় যে বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনার নির্বাচন কিভাবে গণতান্ত্রিক হবে, তিনি প্রথমেই একদম যেভাবে উনি বলেন আর কি, না নিষিদ্ধ না। তো বললেন যে না নিষিদ্ধ, তারা তো কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, যে হ্যাঁ তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাই কার্যক্রম নিষিদ্ধ হলে তারা কি অফিস করতে পারছে? তো এইভাবে যেতে যেতে যখন নির্বাচন পর্যন্ত আসলো, বললো যে তাকে জিজ্ঞেস করা হলো যে তাদের যে একটা বিরাট সংখ্যক ভোটার সাপোর্টার রয়েছে তাদেরকে যদি বাইরে রেখে নির্বাচন করুন তাহলে সেই নির্বাচন কি গণতান্ত্রিক হবে? বিশ্ব কি এটা অন্যভাবে দেখবে না? সে বললো না, তাদের উপায় আছে, সেখানে বহু রাজনৈতিক দল আছে, ভোটাররা চয়েস করে ভোট দিতে পারবে। এবং তিনি সেখানে, আমরা যদি আবারও দর্শক শ্রোতারা যদি আবারও ওই ভিডিও গিয়ে দেখেন, সেখানে উনি কিন্তু বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, আলটিমেটলি উনি বলেছেন এটা, ওইটার মধ্যে ছিল। অতএব আগামী নির্বাচন হবে এটা ওনার ভাবে বা কথায় বোঝা যায় না। ওনার কথায় সবসময় দেখা যাচ্ছে যে বাংলাদেশকে, যেমন বাংলাদেশের সমস্ত যে অর্জন গত সরকারের, উনি কিন্তু নির্দ্বিধায় ইতালির রোমে গিয়ে বলে আসলেন যে আমরা 18 কোটি মানুষের খাবার দিচ্ছি, আমরা এত লক্ষ রোহিঙ্গাকে খাবার দিচ্ছি, বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। কিন্তু উনি গত 14 মাসে কি করলেন সেসব কথা বললেন। অতএব নির্বাচন আসলেই একটা মূলা ঝুলালো কিনা সেটা আমাদেরকে আরো কয়েকদিন, আমি আরো মাস বলছি না, কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই জন্যে যে ইতিমধ্যে আপনারা জানেন, আমরা বুঝতে পারছি যে নির্বাচনের নামে বা বিভিন্ন সংস্কারের কথা বলে উনি যেই কাজটুকু করছেন সেটা হলো বাংলাদেশের এই মুহূর্তে যে ফিল্ডে আছে এরকম সর্ববৃহৎ রাজনৈতিক দলকে খাঁচায় বন্দি করার একটা প্রচেষ্টা। এটা আমার কাছে লক্ষ্য হচ্ছে। কারণ দেখছেন এখানে দেখুন দর্শকরা কিন্তু আমার তো ধারণা আমার চেয়ে অনেক স্মার্ট আমাদের দর্শকরা। এখানে একজন মন্তব্য করেছেন যে 6টি আন্তর্জাতিক সংগঠনের চিঠি হতে পারে ইউনূস সরকারের মেয়াদ বাড়িয়ে তাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য সময় নেয়ার মাস্টার প্ল্যান। ওনাকে নিয়ে আসুন এখানে, উনি আমাদের আর আলোচনার প্রয়োজন নেই, এক্স্যাক্টলি আমরা যে বিভিন্ন ভাবে বলছি সেটাই উনি বলে দিয়েছেন। এটা আমার সংশয়। ওই তো আমি বললাম যে আমার মনে আমার দর্শকরা আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, এজন্য আমার অনেক ভালো লাগে এবং আমার দর্শকদের জন্য আমি অনেক প্রাউড ফিল করি। সঞ্জয় দে, আপনার কাছে কি মনে হয় নির্বাচন হবে? নির্বাচন কোনদিন তো হবেই আর কি, মানে আপনি মানে বাংলাদেশে যখন মানে বাংলাদেশে আসলে সবকিছু এখন এই মানে কোনো একদিন কোনো কিছু হবে এইভাবেই তো চলছে আর কি। ফলে সেইভাবে আসলে নির্বাচন নিশ্চয়ই হবে। সেটা ফেব্রুয়ারিতে হলে সেটা 2026-এর ফেব্রুয়ারি না 27-এর ফেব্রুয়ারি না 28-এর ফেব্রুয়ারি সেগুলো তো আমরা জানি না। কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো বা আমাদের জীবদ্দশায় হবে কিনা সেটা নিয়েও আমাদের কনফিউশনে ভুগতে হবে। কারণ প্রধান উপদেষ্টা বলেছেন কেউ ওনাকে 50 বছর পর্যন্ত চান। হ্যাঁ, তো 50 বছর হয়তো উনি মানে বাঁচতে পারবেন কোনোভাবে, কিন্তু আমরা তো 50 বছর বাঁচার কোনো সুযোগ নাই। ফলে উনি যদি ওই দাবিটা মেনে নেন
কোনোভাবে হচ্ছে যে মানে জনগণের চাহিদা যদি মেনে নেন যে 50 বছরই থাকবেন আর কি, তাদের কথা যদি ফেলতে না পারেন, তাহলে তো আমাদের জীবদ্দশায় আমরা নির্বাচন পাবো না। এর বাইরে উনি আরো কয়েকটা অপশন বলেছেন যে এটা ধরেন হচ্ছে যে 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 25 বছর হতে পারে, মানে এটা অনেকেই বলছেন, তাকে থাকার জন্য বলছেন। তো এই লোকজনের কথা যদি উনি মেনে নেন, উনি যেহেতু হচ্ছে যে আসলে অনেকের কথাই ফেলতে পারেননি এর আগে, তো সেই জায়গা থেকে যদি মেনে নেন তাহলে কমপক্ষে উনি 5 বছরের একটা হিসাব দিয়েছেন। তো সেই জায়গা থেকে ওনার কথাকে যদি আমরা গুরুত্ব দিতে চাই আর কি, সেই ক্ষেত্রে 5 বছর পরে নির্বাচন হতে পারে। আর আপনি যেটা মানে এই আলোচনাটা চলছে আর কি, যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, আমি হবে কিনা যে আমি যদি বলতে চাই যে 2026 আমি এখন পর্যন্ত যে অবস্থাটা দেখতে পাই, যদি কোনোভাবে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেই নির্বাচনটা হবে মানে ভয়ঙ্কর কোন একটা নির্বাচন, এবং আসলে ওই নির্বাচন মানে ভোট গ্রহণের আগে ওইটা বন্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, এবং আলটিমেটলি উনি আসলে কমপক্ষে 5 বছর 10 বছর থাকতে পারবেন। মানে এত সহিংসতা, এত বিশৃঙ্খলাপূর্ণ একটা নির্বাচন, মানে উনি যদি মানে সত্যি যদি আসলে ব্যবহৃত হয়, তাহলে সেই ধরনের একটা অবস্থা তৈরি হবে। আজকে আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় কিন্তু বিষয়টা ওই রকমই আছে, প্রচন্ড ফ্রাস্ট্রেটেড উনি, যে আমাদের মানে ওনাদের নিজেদের দলগুলোর মধ্যে উনি এখন প্রচন্ড। প্রধান উপদেষ্টা যতই আশ্বস্ত করুক, তিনি যতই বলুন ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু সবার ভিতরে একটা সংশয় যে কাজ করছে, এটা আমরা বুঝতে পারছি। আমি পরের প্রশ্নে যাওয়ার আগে এখানে একজন মন্তব্য করেছেন যে সুলতানা রহমান কিসের সাংবাদিক, উনি আওয়ামী লীগের দালাল। ওনাকে আমি অনেক ধন্যবাদ। আমি একটু বলতে চাই, এই প্রশ্নটির উত্তরটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক যে শক্তি, সেই শক্তি যদি 71-কে মেনে নেয়, জয় বাংলা বঙ্গবন্ধুকে মেনে নেয়, তার দালাল হতে আমাদের কোনো অসুবিধা নেই, অন্ততপক্ষে আমার না। আমি খুব প্রাউড যে আমি এই সময়ে আওয়ামী লীগের দালাল হতে পেরেছি। তবে যে আমাকে আওয়ামী লীগের দালাল বলে, আমি বুঝে নেই যে ও আসলে রাজাকার জামাতিদের দালাল, এতে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে না। তারাই স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে। জি, এখন দস্তগীর জাহাঙ্গীর, আমরা শুনতে পাচ্ছি যে আমাদের দক্ষিণ এশিয়ায় অঞ্চলে মানে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের একটা নতুন মোড় নিচ্ছে। আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কিছু টুইটার চালাচালির বেশ কিছু জিনিসও আমরা দেখেছি। আসলে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন আসছে নাকি? আমি এই বিষয়টার উত্তর প্রশ্নের ভিতরেই রয়ে গেছে। আমি বলি যেটা আমাদের বা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটাই, এটা দ্বিতীয় টার্মেও দেখা যাচ্ছে, ওনার যে রাষ্ট্র পরিচালনার যে স্টাইল, সেটা হলো অনেকটাই রোলার কোস্টার। সপ্তাহে যে তিনি চায়নার সাথে বললেন যে 100% ইয়ে করবেন, তাতে করে কিন্তু নিউ ইয়র্ক স্টক হলো, ক্রাশ করলো। এই বিষয়গুলো আমরা আজকের আলোচনায় না এনে শুধু বলি যে এই সম্পর্কগুলো এরকম ঠুনকো নয় যে একদিনে একটি কথাই একটি চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ বিশ্ব বা পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকা যেই অবস্থানটুকু যায় চায়নার বিরুদ্ধে, সেখানে ভারতকে বাদ দিয়ে বা ভারতের সাথে সম্পর্ক শীতল করে সেটা সম্ভব নয়, যার জন্য তারা এখনো কোয়াডের মিটিং এও তারা উপস্থিত থাকে। এবং গত 2 মাস আগে এখানে হোয়াইট হাউসে যখন কোয়াডের মিটিং হচ্ছিল, সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একদম সরাসরি কোয়াডের অন্য 3 জন পররাষ্ট্রমন্ত্রীর দিকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা হস্তক্ষেপ করতে বা আমরা অ্যাকশন করতে আমাদের যে অধিকার, সেটা প্রয়োগ করব, এবং আমি আশা করি কোয়াডের বাকি মেম্বাররা আমার সাথে একমত হবেন। অতএব এখানে এই সম্পর্কের কথা এটা না বলে শুধু বলি যে আমাদের ডক্টর ইউনূসকে ব্যবহার করে যে ব্যবস্থাটা তৈরি করা চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু এই চিঠিতে 3-4 বার উল্লেখ করা হয়েছে। যেমন আমাকে এই সুযোগটা গ্রহণ করতে দিন, রোহিঙ্গাদের কথা কিন্তু এই চিঠির শুরু থেকে শেষে অনেকবার এসেছে, আরাকানের কথা বহুবার এসেছে,
এবং ফাইনালি ওনারা প্রথম যেটা শুরু করেছেন, যেটা আমার সহালোচক পরে শুনেছেন 2016 সনের ইলেকশনের কথা, সেখানে একবার আওয়ামী লীগের নাম এসেছে সর্বশেষ, আবার গিয়ে 10তম বা 9তম সেখানে গিয়ে বলা হচ্ছে আবার আওয়ামী লীগের কথা। দুইবার আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু রোহিঙ্গা এবং আরাকান এই বিষয়গুলো ছিল এটার মৌলিক। আমি যদি এটাকে বলেন সামারাইজ করতে, কি দেখা যাচ্ছে এখানে, আসলে এখানে দেখা যাচ্ছে যে করিডোরের কথা চিন্তা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আপনার একজন দর্শক শ্রোতাও এটা লিখে জানিয়েছেন যে ডক্টর ইউনূস কিন্তু এখন নতুন করে আবার বলা শুরু করেছেন আমাদের কক্সবাজার সহ সেখানে যে সিঙ্গাপুরের মতন একটা জোন উনি তৈরি করে ফেলতে পারেন। এটা এইসবগুলো সবই হলো ওই আমাদেরকে মনে করিয়ে দেয় যে মীর জাফরকে বসিয়ে রবার্ট ক্লাইভ যেভাবে রেসিপি দিয়ে দেশ চালাতো সেটাই। অর্থাৎ কিন্তু আমরা আশাবাদী এটা যে নির্বাচন বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, নির্বাচনমুখী। আমরা একটা কথা, আমাদের যারা মনে করেন যে বাংলাদেশে গত 15 বছরে নির্বাচন হয়নি, সেখানে আমাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না। 1টি 2টি 10টি রাজনৈতিক দল তার অধিকার যে নির্বাচনে আমি যাব না, সেটা যেরকম খারাপ, আবার নির্বাচন যেভাবে হয়েছে সেটারও সমালোচনা হয়েছে। কিন্তু এই সরকার ইউনূস যেই 50 বছর ওনার মুখ দিয়ে বলেন, কে বলেন সেটা বলেন, 50 বছর যে রেফারেন্স এসে যে ওনাকে চায়, উনি 50 বছর থাকলে তো নির্বাচনের আর প্রয়োজন নেই। জামায়াতে ইসলাম তো এখন আর নির্বাচনের কথা বলছেন, একটা পার্টি নির্বাচনের কথা প্রতিদিন বলার চেষ্টা করে তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানো হয় এই আরো কিছু কাজ করে তারপরে আপনাদেরকে নির্বাচন দেওয়া হবে, সেটা হলো বিএনপি। কিন্তু বিএনপি কে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা খুবই সন্দিহান। যে বিএনপি এই সনদে সাইন করেছে যেখানে 71-এর স্বাধীনতার ঘোষণার উল্লেখ নেই, অতএব এখন বিএনপি কিভাবে বলবে যে স্বাধীনতার একজন ঘোষক জিয়াউর রহমান ছিলেন, সেটাও তো প্রশ্ন দাঁড়ায়। অতএব আমি এটা সংক্ষেপে শেষ করতে চাই এইভাবে যে নির্বাচনমুখী জনগণ আজকে বহুদিন ধরেই, হ্যাঁ, আমরা নেপালের দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু এই চিঠির মাধ্যমে নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হচ্ছে, জোর করা হচ্ছে, ইন্টারন্যাশনালি প্রেসার দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিছুটা প্রেসার বোঝা যাচ্ছে, কিন্তু আমার আবারও ফিরে যেতে হবে যে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতন, যতক্ষণ না পর্যন্ত দেখবো যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং তার বহু পূর্বেই আওয়ামী লীগের মতন বাংলাদেশের জন্মের সাথে যেই রাজনৈতিক দলের ইতিহাস যুক্ত, তার কোনো ক্রমেই রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে না।